আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস হয়েছিল কতটুকু পর্যন্ত? আমাদের হয়েছিল হচ্ছে ক্লাস বেসিক্স ক্লাস, আজকে হলো আমাদের ক্লাস 3। সো আমরা ক্লাস 3 নামে একটা ফোল্ডার করে নিই। আর এটার ভিতরে আমাদের কি তৈরি করতে হবে? যেহেতু আমরা HTML নিয়ে কাজ করব, সুতরাং আমাদের এখানে index.html নামে একটা ফাইল তৈরি করতে হবে। সো আমরা index.html নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা বিএস কোডের মাধ্যমে ওপেন করব। তো আমরা রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশটা ওপেন করে নিই এবং এখানে কোড, তারপরে ডট নামে কমান্ডটা লিখে এন্টার দিই। তাহলে আমাদের এটা বিএস কোড ওপেন হবে। তো আজকে একটা মজার একটা এক্সটেনশন আছে, এই মজার একটা এক্সটেনশন নিয়ে আজকে পরিচয় করব। তো আমরা তো জানি যে বিএস কোডে আমরা কোনো কিছু লিখলে সেটাকে অটো সেভ করার জন্য আমরা জাস্ট কি করতে পারি, আমরা ফাইল থেকে এখানে গিয়ে অটো সেভটা অন করে দিলে আমাদের এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, আমরা যাই লিখবো অটোমেটিকলি সেভ সেভ হয়ে যাবে, আমাদের বারবার এখানে গিয়ে সেভ করতে হবে না কন্ট্রোল এস চেপে। ঠিক আছে? সো আরেকটা মজার এক্সটেনশন আছে, সেটা হচ্ছে আমাদের আমরা যখন কোনো কিছু লিখি, ধরেন এখানে আমরা এটার যে ফাইল পার্টটা আছে, এই ফাইল পার্টটা আমরা কিভাবে নেব, আমরা জাস্ট এইটার উপর রাইট বাটন ক্লিক করব এবং জাস্ট কপি পাথে ক্লিক করব, তারপর যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট ওইটার যে ইউআরএলটা আছে সেটা আমরা জাস্ট পেস্ট করে দিলে আমাদের এই যে HTML ফাইলটা রান হয়ে যাবে। এবং মজার বিষয় হলো, যখন আমরা এখানে কিছু লিখি, ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, লেখার পর আমাদের এটা কিন্তু অটোমেটিক সেভ হইলো, ভালো কথা, কিন্তু এখানে গিয়ে আমাদের কি দরকার, একটা রিলোড দরকার। রিলোড করার পর এটা আমাকে অটোমেটিকলি আমাদের এখানে ডকুমেন্টে যা লেখা আছে সেই লেখাগুলো এখানে আসে। কিন্তু এখন একটা মজার এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনে কি আমাদের এখানে রিফ্রেশটা দেওয়া লাগবে না, সেটা অটোমেটিকলি রিফ্রেশ নেবে, আমরা যাই লিখবো সেখানে গিয়ে অটোমেটিকলি এটা রিফ্রেশ নিবে। তো সেটা করার জন্য আমরা জাস্ট এই যে এখানে একটা এক্সটেনশন অপশন আছে, এখানে গেলে আমরা এক্সটেনশন গুলো পাবো। তো এখানে গিয়ে আমরা জাস্ট লাইভ সার্ভার লিখবেন, লাইভ সার্ভার লিখবেন, লাইভ সার্ভার লিখলেই সার্ভার, হ্যাঁ এই যে লাইভ সার্ভার লিখলেই এই যে এক্সটেনশন, প্রথম যে এক্সটেনশনটা আছে এই যে এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এটা জাস্ট ইনস্টল করে নেবেন আপনারা এখান থেকে। এটা ইনস্টল করার পর আপনারা একবারে নিচের দিক দিয়ে দেখবেন যে গো লাইভ নামে নিচে একটা অপশন আসবে। সো জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে এটা অটোমেটিকলি একটা নতুন ব্রাউজার খুলে দেখবেন অটোমেটিকলি ওপেন হচ্ছে। ঠিক আছে? এবার যদি আমি এখানে কিছু লিখি, ধরেন আমি কিছু একটা লিখলাম, ধরেন এটা কেটে দিলাম, তাহলে দেখবেন অটোমেটিকলি এখানে এসে রিফ্রেশ হয়ে এটা কেটে যাবে এবং এখানে দেখেন অটোমেটিকলি সে রিফ্রেশ নেবে কিন্তু। আচ্ছা, রিফ্রেশ নিচ্ছে না কেন আমরা একটু দেখছি, অটো রিফ্রেশ নেওয়ার কথা। আচ্ছা, আমরা আর কিছু লিখতেছি। আচ্ছা, এখানে আমার সেভ ফাইলটা ওপেন আছে দেখে এই কারণে আমাদের এখানে আমার এখানে অটো রিফ্রেশ নিচ্ছে না। বাট আপনার এখানে এই জাস্ট গো লাইভ যে সার্ভারটা ক্লিক করে নেন, এখানে যদি এক্সটেনশনটা ইনস্টল করে নেন, তাহলে এখানে জাস্ট গো লাইভ ক্লিক করার পর একটা ব্রাউজারে নতুন একটা উইন্ডো হবে। উইন্ডো ওপেন হওয়ার পর এখানে জাস্ট যাই লিখবেন না কেন এখানে আমরা অটোমেটিক রিফ্রেশ হওয়া যাবে। আমার এখানে আরেকটা এক্সটেনশন ইনস্টল আছে যার কারণে আমার এখানে অটো রিফ্রেশটা নিচ্ছে না। তো আপনারা এই এক্সটেনশনটা কোড তৈরি করে নিতে পারেন। তো আমরা জাস্ট বেসিক HTML সিনট্যাক্সটা লিখে নিই। আমরা ডক টাইপ HTML, তারপর হচ্ছে আমাদের HTML, তারপরে আমাদের লাগবে হচ্ছে হেড, তার হেডের ভিতরে আমাদের লাগবে হলো টাইটেল। সো আমরা টাইটেল দিলাম, টাইটেলের ভিতরে আমরা কিছু একটা লিখে দিই যে মাই থার্ড ক্লাস। ওকে, আর এই হেডের পর আমরা জাস্ট এখানে বডিটা শুরু করি, বডিটা শুরু করে দিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে ডিলেট ট্যাগ। প্রথমে আমরা শিখবো হচ্ছে ডিলেট ট্যাগ নিয়ে। সো আমরা একটা ডিলেট ট্যাগ লিখি। সো ডিলেট ট্যাগ দেওয়ার জন্য আমরা অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের কোন একটা টেক্সটের মাঝখানে একটা দাগ থাকবে, ঠিক আছে, ডিলেট মতো থাকবে। তা আমাদের ই কমার্স সাইট গুলোতে যেমন থাকে, যেমন আগের প্রাইসটা যেমন ছিল আজকে সেই প্রাইসটা কেটে এক বর্তমান প্রাইসটা হলো এরকম। আমি যদি দেখাই যে ধরেন না আমাদের এখানে একটা স্প্যান নিলাম, স্প্যান কি আমাদের ইনলাইন এলিমেন্ট। সো স্প্যান নিলাম, স্প্যান নেওয়ার পর এখানে আমরা ধরেন আগের প্রাইস ছিল $80, কিন্তু বর্তমানে একটা প্রাইস আছে সেটাকে আরেকটা স্প্যানের মধ্যে নিলাম, যেহেতু স্প্যান গুলা ইনলাইন এলিমেন্ট সেগুলো পাশাপাশি থাকবে। বর্তমান প্রাইসটা হলো আমার এখানে $70। এই যে এই ডলারটা আমি যদি রিফ্রেশ করে এখানে গিয়ে আমরা দেখবো যে এটা এখানে চলে আসছে। এবার আমরা এগুলো যদি বোল্ড করতে চাই তাহলে এই দুইটা ট্যাগকে আমরা কি করতে পারি, একটা ভি ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারি। এবার ভি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম।
এগুলাকে জাস্ট আমরা বি ট্যাগের ভিতরে দিয়ে দিই, তাহলে দেখবো যে এগুলা বোল্ড হয়ে গেছে, এগুলা বোল্ড হয়ে গেছে। লোড করি এখানে এসে, তাহলে দেখবো যে একটু বোল্ড হয়ে গেছে। আমি একটু জুম ইন করে নেই। আচ্ছা, বোল্ড হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এই $80টাকে কেটে আমি $70টাকে দেখাবো। তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? তাহলে $80টা কাটবো। তো কাটার জন্য আমরা কি করতে পারি? একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা করলে একটা লাইন থ্রু হয়ে যায় এটার মধ্যে দিয়ে। তো আমরা যদি দেখি এখানে DEL নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে যদি আমি আমার এই $80টাকে আমি এখানে দিয়ে দিই, তাহলে দেখবো যে এটাকে একটা লাইন থ্রু হয়ে গেছে, মানে মাঝখান দিয়ে একটা দাগ চলে গেছে, লাইন হয়ে গেছে। সো এটাকে বলা হয় ডিলেট ট্যাগ। এভাবে আমরা চাইলে যে কোনো টেক্সট আমরা ডিলিট করতে পারি। ধরুন আমি একটা নরমাল টেক্সট ডিলিট করব, তাহলে আমি ধরুন এখানে একটা কিছু লিখলাম যে টেস্ট স্পেন বা টেস্ট লিখলাম, DEL এর ভিতরে আমরা টেস্ট লিখে দিলাম, তাহলে দেখুন টেক্সটটা আমাদের এখানে ইয়ে হয়ে গেছে, আমাদের অটোমেটিকলি লাইন থ্রু হয়ে গেছে। আচ্ছা, তো আমি এই টেস্টটা আমরা উঠিয়ে দিই, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ডিলিট করতে পারি। এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুবস্ক্রিপ্টের কাজ। সাবস্ক্রিপ্ট কি এবং সুবস্ক্রিপ্টটা কি সেটা আমরা একটু দেখি। সাবস্ক্রিপ্ট হলো, আমি একটু যদি দেখি, ধরেন আমাদের একটা অনেক সময় ম্যাথমেটিক এক্সপ্রেশন লেখা লাগে আমাদের ওয়েবসাইটে। ধরেন কেউ যদি একটা ওয়েবসাইট তৈরি করে, সেখানে অনেক ম্যাথমেটিক্যাল থিওরি থাকবে বা ম্যাথমেটিক্যাল সূত্র থাকবে, সেক্ষেত্রে আমাদের এই সাবস্ক্রিপ্ট এবং সুবস্ক্রিপ্টটা অনেক বেশি কাজে লাগে। তো সেটার জন্য আমরা যদি দেখি, ধরেন আমার এখানে আছে দিস ইজ, বা একটা পিটেক নেই, আমরা এখানে একটা পিটেক নিলাম, এটাকে আমরা বাইরে নেই, পিটেকের বাইরে নেই, আমরা এখানে একটা পিটেক নিলাম। এই পিটেকটাকে আমরা বললাম যে দিস দিস ইজ, আমরা বললাম যে সাবস্ক্রিপ্ট টেক্সট। এখন কি আমার অটোমেটিক কিন্তু রিফ্রেশ হচ্ছে। আচ্ছা, এখন অটোমেটিক রিফ্রেশটা কাজ করছে, দেখবেন অটোমেটিক রিফ্রেশটা এখানে হচ্ছে। সো এবার যদি আমরা চাই এই যে সাবস্ক্রিপ্টেড টেক যেটা একটা লেখাটা আছে, এই লেখাটাকে আমি চাচ্ছি যে বাকি যে লেখাগুলো আছে এই লেখাগুলোর থেকে একটু উপরের দিকে দেখাই, তাহলে আমরা সেটা কিভাবে পারি? সেটা পারি হচ্ছে আমরা জাস্ট এখানে লিখে দেব সাব। সাব লেখার পর এই সাবস্ক্রিপ্ট লেখাটা, যে লেখাটাকে আমি উপরে দেখাতে চাচ্ছি, সেই লেখাটা জাস্ট এই সাবের ভিতরে আমরা র‍্যাপ করে দেব। এবার যদি দেখি, আচ্ছা সাব মানে হচ্ছে নিচে, সরি, সাব মানে হচ্ছে নিচের দিকে আমাদের শো করবে, আর সুব হচ্ছে আমাদের উপরে, সেটা হলো সুপার স্ক্রিপ্ট। তো সাব যখন আমরা লিখলাম, তখন বাকি যে টেক্সটগুলো থেকে কিন্তু নিচের দিকে আমাদের সাবস্ক্রিপ্টরটা লেখাটা শো হচ্ছে, ঠিক আছে? সেম ভাবে যদি চাই যে একটা পি লিখলাম, বললাম যে এখানে দিস ইজ সুপার স্ক্রিপ্টেড টেক্সট। সো এইবার যে আমি এই সুপার স্ক্রিপ্টেড লিখলাম এখানে, সো এই যে এটাকে আমি চাচ্ছি যে উপরের দিকে শো করতে, বাকি লেখাগুলো থেকে উপরের দিকে একটু শো করতে, তাহলে আমরা এখানে কি করতে পারি? সুপ আমরা লিখে দিতে পারি, এবং এই সুপার স্ক্রিপ্টেডটাকে আমরা এখানে র‍্যাপ করে দিতে পারি। তাহলে দেখবো যে বাকি লেখাগুলো থেকে এটা অনেকটা উপরের দিকে শো করছে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা একটু দেখি। ধরেন এখানে আমরা পিটেক নিলাম এখানে একটা, এবং এখানে আমরা দিলাম হচ্ছে বললাম যে এ এ প্লাস বি, আর এটার উপরে আমাদের একটা স্কোয়ার থাকবে, হোল স্কোয়ার থাকবে। একটা হোল স্কোয়ার দিলাম, তো এইটুকু দিলাম। এখন আমাদের এটা তো পাশাপাশি আসছে, এ প্লাস বি, তো এটা হোল স্কোয়ার, এটা কি স্কোয়ার হইছে? হয় নাই কিন্তু, এটা শুধুমাত্র আসছে কি এ প্লাস বি এর সাথে এটা গুণ আকারে আছে, বাট আমরা চাচ্ছি তো এটা বর্গ আকারে থাকবে বা স্কোয়ার আকারে থাকবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? এই এ প্লাস বি এর উপরের দিকে এই টুটাকে থাকতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি? এই টুটাকে শুধুমাত্র আমরা SUP সুপার স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দিতে পারি। সুপার স্ক্রিপ্টের মধ্যে যদি আমরা দেই, তাহলে টুটাকে র‍্যাপ করে দেই, তাহলে আমরা দেখবো যে এটা এই যে উপরের দিকে চলে আসছে, উপর দিকে অটোমেটিক এটা চলে আসছে। সো এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্টেড এবং সুপার স্ক্রিপ্টেড ট্যাগের কাজ। এবার আমরা আরেকটা ট্যাগ নিয়ে আসি, যেটা হলো বোল্ড ট্যাগেরই একটা বিপরীত ট্যাগ, সেটা হচ্ছে স্ট্রং। সো স্ট্রং ট্যাগটা যদি আমরা একটু দেখি, স্ট্রং নামে একটা ট্যাগ আছে, এটার ভিতরে আমরা যাই লিখবো না কেন সেটা এই বোল্ড ট্যাগের বিহেভিয়ারটা সে নিয়ে আসবে। আমরা যদি দেখি দিস ইজ স্ট্রং ট্যাগ,
আমরা দেখি যে দিস ইজ স্ট্রং ট্যাগ যখন আমরা লিখলাম তাহলে দেখবো যে এই বোল্ড ট্যাগের মতো এই ট্যাগটাও আমাদের স্ট্রং ট্যাগটা নিয়ে আসছে। আমরা যদি সেম ভাবে এটাকে বোল্ড ট্যাগের ভিতরে আমরা লিখি তাহলে দেখবো যে সেম ট্যাগটাই আমাদের এখানে একটা ভিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে যার কারণে একটা লাইন ব্রেক নিবে। সো ভিআর ট্যাগ নিলাম, দেখবেন যে সেম কাজই আমাদের দুইটারই হচ্ছে। সো এটাও বোল্ড হচ্ছে, এটাই বোল্ড হচ্ছে। এটা আমরা স্ট্রং ট্যাগ দিয়ে নিচ্ছি আর এটাকে আমরা বোল্ড ট্যাগ দিয়ে নিচ্ছি। স্ট্রং ট্যাগ দিয়ে বোঝা হলো এটা স্ট্রংলি রিকমেন্ডেড একটা টেক্সট আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রংলি রিকমেন্ডেড টেক্সট, আর এটা জাস্ট নরমাল বোল্ড ট্যাগ এতটুকুই। এটা হলো স্ট্রং রিকমেন্ডেড ট্যাগ। যখন সার্চ ইঞ্জিন দেখবে, যখন স্ট্রং ট্যাগটাকে দেখবে তখন মনে করবে যে এই ট্যাগটার এই ট্যাগের ভিতরে যে লেখাটা আছে এই লেখাটা আমাদের হাইলি রিকমেন্ডেড করছে বা স্ট্রংলি ভাবে আমাদের রিকমেন্ড করছে যে ট্যাগটা সেই ট্যাগটা। আর বোল্ড ট্যাগ নরমাল আমাদের ওই টেক্সটটাকে জাস্ট বোল্ড করার জন্য। আচ্ছা, এরপর আমরা ভিআর ট্যাগ তো দেখলাম, এবার আমরা এস ট্যাগ দেখি। সেই এস ট্যাগটা কি? এস ট্যাগটা হলো স্ট্রাইক ট্যাগ, যেটা হচ্ছে আমাদের এই যে ডিলেট ট্যাগটা আমরা দেখলাম না, এই ট্যাগের একটা বিপরীত ট্যাগ, এটা হলো স্ট্রাইক ট্যাগ। যদি আমরা এখানে দেখি, ধরেন আমরা লিখলাম হচ্ছে দিস ইজ HTML কোড। সো এটাকে আমরা চাচ্ছি যে কেটে দিতে, আমরা এখানে একটা ভিআর ট্যাগ দিয়ে দিই, ভিআর ট্যাগ দিলাম। এটাকে আমরা এই টেক্সটটাকে আমরা জাস্ট পুরোটাকে লাইন থ্রু করে নেবে সে। সো এটার জন্য আমরা একটা স্ট্রাইক ট্যাগ দিতে পারি। স্ট্রাইক ট্যাগ এর ভিতরে আমরা নরমালি এই দিস ইজ HTML ট্যাগটাকে আমরা পুশ করে দেই। আচ্ছা, তাহলে দেখবো যে এটা নরমালি আমাদের এই যে দেখবো একটা লাইন থ্রু হয়ে গেছে। এখন কথা হলো যে আমরা ডিলিট ট্যাগ দিয়েও তো একই কাজ করতে পারি, তাহলে আমার স্ট্রাইক ট্যাগ দিয়ে আমার কাজটা করতে হবে কেন? ডিলিট ট্যাগের আলাদা কিন্তু একটা মিনিং আছে। ডিলিট ট্যাগটা কি করে? কোন একটা টেক্সটকে একটা ডিলিট করে তারপর আমাকে নতুন একটা টেক্সট দেখায়, এটা একটা আলাদা মিনিং আছে। কিন্তু নরমালি যদি আমরা কোনো টেক্সটকে স্ট্রাইক করতে চাই বা লাইন থ্রু এফেক্টটা দিতে চাই তাহলে আমরা শুধুমাত্র এস ট্যাগটা ইউজ করব। আর ডিলিট ট্যাগের কিন্তু আলাদা মিনিং আছে, যেটা আমরা আগেই বুঝছি। সো এই হচ্ছে আমাদের স্ট্রাইক ট্যাগ। তারপর হচ্ছে আমাদের কিউ ট্যাগ নিয়ে আমরা একটু আলোচনা করি। কিউ ট্যাগটা হলো কি? কিউ ট্যাগটা হচ্ছে একটা ব্লকের মতো থাকে। এটা আসলে আমরা যদি একটু দেখি তাহলে কোটেশন আছে না, কোটেশনের মতো থাকে আর কি। সো আমরা যদি এখানে দেখি, ধরেন একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লরেমের আমি 10টা ওয়ার্ড দিয়ে দিলাম। সো লরেমের আমি এখানে 10টা ওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে এখানে লরেমের 10টা ওয়ার্ড চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এই যে লরেম ইপসাম ডলার, হ্যাঁ এই যে ডলার ইসলাম ডলার, এতটুকু আমি একটা কোটেশনের ভিতরে রাখতে চাচ্ছি। কোটেশনের ভিতরে কিভাবে? আমি যদি নরমাল এখানে দেই তাহলে আমি কোটেশন ভেবে দিতে পারি, ডলার এভাবে কোটেশন দিতে পারি, তাহলে এভাবে কিন্তু কোটেশন হচ্ছে। কিন্তু এই কাজটা যদি আমি ট্যাগের মাধ্যমে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা সিম্পল, একবারে সিম্পল, সেটা হচ্ছে আমাদের জাস্ট এখানে একটা কিউ ট্যাগ আছে, এই কিউ ট্যাগের মাধ্যমে আমরা জাস্ট লরেম ইপসাম ডলার টেক্সটটাকে র‍্যাপ করে দেব এই কিউ ট্যাগের ভিতরে, তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি একটা কোটেশন চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের কোটেশনের জন্য। জাস্ট এই দুইটা কোটেশন, যে দুই পাশে যে ডাবল কোটেশন আছে, এই কোটেশন আনার জন্য আমাদের এই কিউ ট্যাগটা ইউজ করা হয়। এবার আমাদের ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের অ্যাড্রেস লেখার জন্য। ধরেন আপনি কোথায় থাকছেন বা ইউজার যারা আসতেছে তারা কোথায় থাকছে সেটাকে একটা অ্যাড্রেস ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে, সেটাকে একটা অ্যাড্রেস। সো অ্যাড্রেস লেখার জন্য অ্যাড্রেস ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে। সো ধরেন আমি এখানে একটা অ্যাড্রেস লিখলাম, সেটা হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম যে পি ট্যাগের ভিতরে আমরা নরমালি আগে লিখি, লেখার পর আমরা দেখলাম যে আমরা ফ্রম লিখলাম যে ফোর, আর টু লিখলাম যে টু, এখানে লিখলাম সেটা হচ্ছে ডাটা, ডাটা ডাটা। সো এই যে এখানে একটা অ্যাড্রেস লিখলাম এবং আমি এখানে লিখলাম ফোন, আমি এখানে 0184 এবং আমি এখানে হ্যাশেস দিয়ে দিচ্ছি। সো এখানে যে আমি ফোন, একটা ফোন লিখলাম, অ্যাড্রেস লিখলাম বা অ্যাড্রেসের মতো এটা। এরপর আমি এখানে একটা ইমেল লিখে দিই, ইমেল আমি বললাম যে example@gmail.com। সো আমি একটা নরমাল একটা অ্যাড্রেস লিখলাম এবং প্রত্যেকটার আমি এখানে ধরেন একটা ভিআর ট্যাগ দিয়ে দিই প্রত্যেকটাকে, যেহেতু লাইন ব্রেক নেওয়ার জন্য। সো আমরা প্রত্যেকটার পরে একটা ভিআর ট্যাগ দিয়ে দিই। সো ভিআর ট্যাগ দিয়ে দিলাম, ভিআর ট্যাগ দিলাম, এটার পরে একটা ভিআর ট্যাগ দিলাম, তাহলে প্রত্যেকটা নিচে নিচে চলে আসছে। এই যে ফ্রম চাঁদপুর টু ঢাকা, তারপর হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে ইমেল নাম্বারটা আমাদের এখানে শো করছে।
এবার এটা নরমালি তো আমরা টেক্সট আকারে দেখতে পাচ্ছি, এবং আমরা যদি আউটপুটটা দেখি তাহলে আমরা বুঝতে পারছি এটা যে একটা অ্যাড্রেস, এটা যে অ্যাড্রেস। কিন্তু আমাদেরকে ব্রাউজারকে বুঝাইতে হবে যে এটা একটা অ্যাড্রেস। তো ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা নরমালি বুঝতে পারতেছি, আমরা হিউম্যান বিইং হিসেবে আমরা বুঝতে পারতেছি এটা যে একটা অ্যাড্রেস, কিন্তু এটা ব্রাউজারকে তো বুঝাইতে হবে। তো ব্রাউজারকে বোঝানোর জন্য আমার একটা অ্যাড্রেস ট্যাগ আছে, সেই অ্যাড্রেস ট্যাগের মাধ্যমে আমরা ব্রাউজারকে বলে দিব যে ব্রাউজার এই যে টেক্সটগুলো তুমি শো করতেছো এটা মূলত একটা অ্যাড্রেস। ঠিক আছে, সো অ্যাড্রেস ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা এখানে জাস্ট অ্যাড্রেস, অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, এটা বড় হাতের হয় বা ছোট হাতে দিলে কোনো প্রবলেম নাই। এখানে অ্যাড্রেস নামের ট্যাগ আছে, অ্যাড্রেস ট্যাগের একটা স্পেসিফিক হলো এটা আমাদের ইটালিক ফরম্যাটে করে নেয়। আমরা নরমাল যে আই ট্যাগ আছে না, আই ট্যাগ দিয়ে আমরা যেভাবে করি না, এই যে আই ট্যাগ অথবা ইএম ট্যাগ, এমফাসাইজ ট্যাগ যেগুলো আছে, এমফাসাইজ ট্যাগ দিয়ে যেভাবে আমরা যে এফেক্টটা নিয়ে আসি, সেম এফেক্টটা আমাদের এখানে ভিআর ট্যাগ দিয়েও আমাদের এখানে সরি আমাদের এখানে অ্যাড্রেস ট্যাগ দিয়েও আমাদের এখানে নিয়ে আসে, অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমাদের এখানে অটোমেটিক নিয়ে আসে। তাহলে আমরা ব্রাউজারকে স্পেসিফিকলি বলে দিতে পারতেছি যে ব্রাউজার এটা হলো আমাদের অ্যাড্রেস। সো এতগুলো ট্যাগ, বিভিন্ন ট্যাগ আছে, ট্যাগের কিন্তু আলাদা মিনিং আছে। মিনিং না থাকার কারণ যদি যদি না থাকতো তাহলে কিন্তু এতগুলো ট্যাগ আসতো না। প্রত্যেকটা ট্যাগেরই একটা করে মিনিং আছে এবং একটা কাজও আছে। ধরেন আমি এখানে যদি অ্যাড্রেস ট্যাগের পরিবর্তে আমি যদি পি ট্যাগ দিতাম তাহলে কিন্তু আমার আউটপুটটা আসতো, আসতো না যে এমন কোনো কথা নাই, আসতো, কিন্তু এটা মিনিংফুল হইতো না। ব্রাউজারকে আমরা বলতে পারতাম না এটা যে অ্যাড্রেস ট্যাগ, যে এটা যে অ্যাড্রেস। এরপর আমরা যদি সিটি লেখার জন্য আমরা বলছিলাম যে সিটি, কোনো কিছু সিটি লেখার জন্য আমরা সিটি লিখতে পারি। যেমন এই যে চাঁদপুর, চাঁদপুর কি একটা সিটি, ঢাকা কি একটা সিটি। তো এই যে চাঁদপুর বা সিটি, এই ঢাকায় যদি আমরা যদি চাই এগুলাকে আমরা একটা সিটি ট্যাগের ভিতরে আমরা র‍্যাপ করে দিতে পারি। সেটা কি সিটি, সরি এটা না, সিটি, এই ট্যাগটা, এই যে সিটি, এতটুকু ট্যাগের মধ্যে আমরা র‍্যাপ করে দিতে পারি। দ্যাটস ইট, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আমরা বলতেছি যে অ্যাড্রেস ট্যাগের ভিতরে এই ঢাকাটা হলো সিটি, যদি সিটি বানানটা অ্যাকচুয়ালি লজিক্যালি এরকম না, কিন্তু এসটিএমএল সিটি বানানটা এরকম। সো চাঁদপুর যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের একটা সিটি, ঢাকাটা লেখাটা হলো সিটি। সো এই চাঁদপুর এবং ঢাকাটাকে এটা ব্রাউজার মনে করে নেবে যে এটা একটা সিটি। ঠিক আছে, আমরা আমরা বোঝার দরকার নাই, আমরা দরকার কি আমরা কোডিং করে ব্রাউজারকে বুঝাবো, ব্রাউজার বুঝে সেটা সার্চ ইঞ্জিনের কাজে নেবে, সার্চ ইঞ্জিন যেটা খুশি সেটা করবে। আমাদের এখানে সিটি আছে, সিটি তার মানে চাঁদপুর একটা সিটি, ঢাকা একটা সিটি, যার কারণে আমরা সিটি ট্যাগের মধ্যে দিলাম। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে কিনা বলতে পারে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে আমরা নেক্সট ধাপে যাই। স্ট্রাইক এন্ড ডিলিট এর মধ্যে পার্থক্যটা কি একটু? হ্যাঁ, আচ্ছা, অ্যাড্রেস এবং স্ট্রাইক ট্যাগের মধ্যে, তাই তো? আচ্ছা, স্ট্রাইক ট্যাগটা শুধুমাত্র একটা লাইন থ্রু স্ট্রাইক এবং ডিলিট ট্যাগ, ডিলিট বুঝলাম না, আপনারা আবার বলেন। স্ট্রাইক ট্যাগ এবং ডিলিট ট্যাগের মধ্যে পার্থক্য কি? দুটো তো একই ভাবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, স্ট্রাইক ট্যাগ এবং ডিলিট ট্যাগের মধ্যে পার্থক্য কি এটা আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ডিলিট ট্যাগের আলাদাটা বৈশিষ্ট্য হলো সেটা কোন একটা টেক্সটকে ডিলিট করে ফেলে। ধরেন এখানে আমরা একটা ই-কমার্স সাইটের উদাহরণ দিলাম, সেটা হচ্ছে আগের প্রাইস ছিল আমাদের $80, এখন প্রাইসটা হলো আমাদের $70 হয়েছে, তাহলে $80টা কেটে সে আমাকে $70টা দিচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে দুইটাকে কম্পেয়ার করে আমাদের একটা মিনিং দাঁড়াচ্ছে যে $80 ছিল এবং এখানে $70 ছিল। আমরা একটু একটু বলছিলাম যে দুইটাকে কম্পেয়ার করে সে মিনিংটা দাঁড় করাচ্ছে এখানে। কিন্তু স্ট্রাইক ট্যাগটা কি হয়েছে, এখানে শুধুমাত্র যে কোনো টেক্সটকে আমি যদি চাই একটা লাইন থ্রু করে দিতে, তাহলে আমাদের এখানে স্ট্রাইক ট্যাগের প্রয়োজন। স্ট্রাইক ট্যাগ হলো নরমাল, কিন্তু ডিলিট ট্যাগটা হলো দুইটা টেক্সটকে বা দুইটা মিনিং কে বা দুইটা ওয়ার্ডকে আমাদের এখানে মিনিং করে কম্পেয়ার করে আমাদের এখানে একটা মিনিং দাঁড় করাবে। যেমন এটা আগে ছিল এটা $80, এখন হচ্ছে $70, তার মানে এই দুইটা জিনিসকে কম্পেয়ার করতেছে, আগে ছিল এত আর এখন হইছে এত, তাহলে এটা আমাদের বর্তমান প্রাইস হলো এটা। ঠিক আছে, এই কারণে আমাদের ডিলিট ট্যাগটা ইউজ করা হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভিডিও ট্যাগ। আচ্ছা, ভিডিও ট্যাগটা কি আসলে? এখানে আমাদের ভিডিও ট্যাগটা হলো এটা হলো বাই ডাইরেকশনাল ওভাররাইডেড। সো ভিডিও ট্যাগটা আমরা যদি একটু দেখি, আমরা এখানে যদি দেখি, এখানে জাস্ট একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগের ভিতরে আমরা লরেমের 5টা ওয়ার্ড দিলাম। এটার সামনে আমরা জাস্ট একটা টেক্সট দিলাম, সেই টেক্সটটা ট্যাগ দিলাম, এই ট্যাগের নাম হলো ভিডিও, ভিডিও ট্যাগ। জাস্ট এতটুকু আমরা দেখি আগে,
পরে আমরা এটা বুঝবো। জাস্ট রিফ্রেশ করলাম, নরমাল আমাদের টেক্সট যতটুকু আছে তেমনই আসছে, এখানে আমাদের কোনো কিছু না। কিন্তু আমরা এখানে কি বলছিলাম, এটা ফুল মিনিংটা কি? ফুল মিনিংটা হলো ভি মানে বাই, ডি মানে ডাইরেকশনাল, আর হচ্ছে ওভার রিটেড। সো এবার আমরা যদি দেখি এখানে এটার মধ্যে একটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। এই ভিডিও ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটটা কি? আমরা দেখলাম যে ডাইরেকশনটা কি হবে, এখানে ডাইরেকশনটা কি হবে। আচ্ছা, আমাদের জুমটাকে কেটে যেতে পারে 40 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে আমাদের কেটে যেতে পারে, তো আমরা নেক্সট আবার জয়েন করব। আচ্ছা, সো ডাইরেকশনাল ট্যাগটার বিষয়টা কি? হ্যাঁ, এখানে আমাদের কোন ডাইরেকশনে এটা আছে, এখানে আমাদের প্রথমে এখন বাই ডিফল্ট এটা কোন ডাইরেকশনে আছে, এটা আছে লেফট টু রাইট। আমরা যদি এটাকে বলতে চাই যে রাইট টু লেফট থাকবে, তুমি রাইট টু লেফট থাকবে, এখন দেখেন তো কি হইছে। আগে ছিল লরেমটা এখান থেকে শুরু হয়েছে, এই যে লরেমটা এখান থেকে শুরু হয়েছে, এখন কিন্তু লরেমটা উল্টা হয়ে ইপসাম হয়ে তারপর হচ্ছে ডলার হয়ে তারপরে ইস সিটস হয়ে এমএড তারপরে এভাবে আসছে। কিন্তু আমি যদি বাই ডিফল্ট ভাবে রেখে দিই এখানে লেফট টু রাইট বলে দিই, তাহলে লেফট থেকে রাইট ডিফল্ট বাই ডিফল্ট থাকে এটা সে। কিন্তু আমি যদি এই টেক্সটটাকে উল্টা করে দিতে চাই, যেমন আরবি অক্ষরগুলো যেগুলো হয় আমাদের, আরবিয়ান যে অক্ষরগুলো হয়, সেই অক্ষরগুলো কি প্রয়োজন হয় আমাদের, মানে পেছন থেকে লিখে, এখান থেকে লিখে ডান দিক থেকে লিখে বাঁ দিকে যেতে হয়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু নর্মাল যে টেক্সট গুলো সেগুলো লেফট থেকে রাইটের দিকে যেতে হয়। কিন্তু আরবি যে অক্ষরগুলো অনেক অনেক ভাষাই আছে, আর কিছু কিছু ভাষা থাকতে পারে, যেমন হচ্ছে আরবি একটা ভাষা, সেখানে আমাদের কি করতে হয়, একবারে লেফট থেকে লিখে রাইটের দিকে, সরি রাইট থেকে লিখে লেফটের দিকে যেতে হয়। তো এই কাজের জন্য আমরা ডি ভি ভিডিও এই টেক্সটটা আমরা ইউজ করতে পারি, এই ট্যাগটা আমরা ইউজ করতে পারি, এবং এটার অ্যাট্রিবিউট হিসেবে ডাইরেকশন দিতে পারি, এবং সেটাকে বলতে পারি যে রাইট টু লেফট। এখানে আর দিয়ে বলছে রাইট, টি দিয়ে বুঝেছে টু, এবং এল দিয়ে বুঝেছে লেফট। তো এইভাবে কিন্তু আমরা ডাইরেকশন করতে পারি যে আমাদের টেক্সটার ডাইরেকশনটা কি হবে। আমরা এত কিছু দেখতেছি, সবকিছু আমরা টেক্সট ফরম্যাটিং এর ব্যবস্থা কিন্তু এখানে। সো এবার আমরা কেডিভিও আমরা একটু দেখি। সো এটা আমরা দেখলাম, এরপর আমরা আরেকটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে কে বি ডি। আচ্ছা, এটা কি? এটা হলো কিবোর্ড ফরম্যাটে আমরা যেভাবে লিখি। কখনো কি কেউ কিবোর্ড ফরম্যাটের টেক্সট দেখছেন? এবার দেখে নেন যে কিবোর্ড টেক্সট ফরম্যাটের টেক্সটটা কেমন। ধরেন আমরা নরমাল একটা টেক্সট লিখছিলাম, এই যে এরকম এরকম নরমাল টেক্সট, কিন্তু আমরা যদি কিবোর্ড ফরম্যাটে কিছু টেক্সট লিখি, দিস ইজ কিবোর্ড টেক্সট, আমরা রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এবার দেখেন কিবোর্ড ফরম্যাটের টেক্সটটা কেমন। দেখছেন হালকা মোনো স্পেস টাইপের টেক্সট এটা। আচ্ছা, মোনো স্পেস টাইপের টেক্সটটা আপনাদের দেখানো হয় নাই মনে হয়। আচ্ছা, নরমাল টেক্সট থেকে এই যে কিবোর্ড টাইপের টেক্সটটা কিন্তু একটু আলাদা, এটা কিবোর্ড একটা ফিল আছে কিন্তু এখানে। আচ্ছা, আরেকটা টেক্সট আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিটি। টিটি না কি যেন, এটা আমি অ্যাকচুয়ালি আমার মাথায় নাই এখন। আচ্ছা, পরে এটা বলবো। সো টিটি নামে একটা টেক্সট আছে, সেটা হচ্ছে মোনো স্পেস টেক্সট নাকি? হ্যাঁ, ওইটা আমরা মোনো স্পেস টেক্সটটা কি একটু আমরা একটু ধারণা দিয়ে রাখি। এবার একটু দেখেন এখানে যে টি যে টেক্সটটা, যে এখানে যে একটা লম্বা একটা বাক্য আছে, এই বাক্যের মধ্যে টি একটা টেক্সট, তারপর হচ্ছে ই একটা ওয়ার্ড, ই একটা টেক্সট বা লেটার, এম, তারপর হচ্ছে এ, তারপর ইটস। এখানে প্রত্যেকটা যে লেটার গুলো আছে, এই লেটার গুলোর সাইজ কিন্তু এক না। যেমন একটা ই এর একটা সাইজ একটু ছোট সাইজ, কিন্তু এম এর সাইজটা একটু বড়, আবার এম থেকে কিন্তু এ এর সাইজটা একটু ছোট। সো মোনো স্পেস যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলোর একটা বৈশিষ্ট্য হলো কি, প্রত্যেকটা লেটার আমাদের সেম সাইজের হবে। যেমন আমরা যদি এইখানে একটু টেক্সটটা এই ফরম্যাটটা একটু দেখি, ধরেন এখানে ডি টি এইচ আই এস, দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের সাইজটা কিন্তু অনেকটাই সেম। যেমন আই যতটুকু সাইজ দিছে, এসটা কিন্তু সেম সাইজ নিছে, আই যতটুকু সাইজ নিছে, এসটা কিন্তু সেম সাইজ নিছে, কে যতটুকু সাইজ নিছে, ই তারপরে ততটুকু সাইজ নিছে। এভাবে এগুলাকে হলো মোনো স্পেসিং ফরম্যাট। সো এই মোনো স্পেসিং ফরমেশনটা আমাদের অনেক ক্ষেত্রেই লাগে যদি বিরাট টেক্সট হয়। আমরা যদি কোনো আর্টিকেল টাইপের টেক্সট ওয়েবসাইট বানাই, তাহলে কিন্তু আমাদের এখানে মোনো স্পেসিং টেক্সটটা লাগে। এরপর হচ্ছে স্যাম্পল ট্যাগ আছে, এখানে অনেক ট্যাগ আছে। আমরা যদি দেখি, আমি বলছিলাম না যে এখানে এই কোর্সের মধ্যে নতুন কিছু পাবেন, তাহলে অনেক ট্যাগ আছে। আপনারা জাস্ট এগুলো একটু দেখে রাখেন, এগুলো শিখতে হবে, কিন্তু আপনি এগুলো কোনো না কোনো প্রয়োজনে কাজে লেগে যাবে।
বেসিক যে ইউজগুলো সেগুলোর ক্ষেত্রে হয়তো অন্য ট্যাগগুলোকে বেশি ইউজ হতে পারে, কিন্তু কোনো না কোনো এক সময় কিন্তু এই ট্যাগগুলো লেগে যেতে পারে। তো এগুলো দেখে রাখেন। স্যাম্পল ট্যাগ, স্যাম্পল ট্যাগ যদি আমরা কোনো একটা টেক্সট, আমার ধরেন এখানে আমার কোনো প্যারাগ্রাফও না, কিছুই না, আমাদের এখানে আমাদের ফুটারের ভিতরে কোনো একটা টেক্সট লাগবে, সেটা আমাদের প্যারাগ্রাফও মিনিং করে না, সেটা আমার স্প্যানের মধ্যে মিনিং করে না, কোনো কিছুর মধ্যে মিনিং করে না, তাহলে আমরা জাস্ট স্যাম্পল টেক্সট হিসেবে রেখে দিতে পারি। কারণ আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে একটা উদাহরণ দিতে চাই যে আমার এই কোডটা, এই লেখাটা আছে, এই লেখাটার মতোই এখানে এরকম একটা ফরম্যাটে অনুযায়ী এই লেখাটা লিখবা, তাহলে একটা উদাহরণ দিলাম, এখানে একটা এক্সাম্পল দিলাম। তো এই এক্সাম্পল অনুযায়ী আমরা যদি কোনো একটা টেক্সট লিখতে চাই, তাহলে আমরা এক্সাম্পল বা স্যাম্পল নামে আমরা একটা টেক্সট লিখতে পারি, ট্যাগ আছে সেই ট্যাগটা লিখতে পারি, এটার ভিতরে আমরা স্যাম্পল ট্যাগ গুলো দিয়ে দিতে পারি। চলো আমরা লরেমের আমরা 20টা ওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে, আচ্ছা এটাকে আমরা একটা নিচে একটা ভিআর ট্যাগ দিয়ে নিই, দুইটা ভিআর ট্যাগ দিয়ে নিই, তাহলে দেখবেন যে এই স্যাম্পল টেক্সট হিসেবে এগুলো চলে আসছে। এটাও মনোটাইপিং ফরম্যাটে আছে, এটাও মনোটাইপিং ফরম্যাটে আছে। তো এইভাবে কিন্তু স্যাম্পল আমরা টেক্সট লিখতে পারি। কিভাবে লিখতে পারি স্যাম্পল টেক্সট? আমরা স্যাম্প নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মাধ্যমে আমরা স্যাম্পল টেক্সট গুলো লিখতে পারি। এবার আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা শিখাতে যাচ্ছি যে কোডিং শিখাতে যাচ্ছি, আমাদের ওয়েবসাইটেরটা কাজটা হলো আমাদের ওয়েবসাইটটা শিখাবে কোডিং। সো কোড লেখার জন্য আমাদের ওয়েবসাইটে কোড লেখার জন্য স্পেসিফিক ভাবে আমাদের এইচটিএমএল একটা ট্যাগই আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে কোড। ধরেন আমি কিছু একটা জাভা স্ক্রিপ্টের কিছু কোড লিখলাম, এখানে আমি এখানে হচ্ছে const x equal 10, const y equal 10, এবং আমি এখানে লিখলাম const result equal x plus y, এবং এখানে console.log করে দিলাম। এটা বোঝার দরকার নাই, জাস্ট একটু দেখেন, এটা জাস্ট মনে করেন যে একটা কোড, এই কোডটা এখানে আমি লিখতেছি রেজাল্ট। সো এটা একটা কোড, এটা জাভাস্ক্রিপ্ট কোড, ভ্যালিড কোড। সো এই কোডটাকে আমার ইয়েতে দেখানোর জন্য, এখন দেখেন তো কিভাবে আসছে, একবার নরমাল টেক্সট মতো আসছে। এটা আমি এখানে একটা ভিআর ট্যাগ দিয়ে দিই, তারপর নিচে আসবে, তো নরমাল টেক্সটের মতো আসছে, কিন্তু কোড তো নরমাল টেক্সট না, কোড তো কোড। তো কোডের মতো লেখার জন্য আমাদের এইচটিএমএল একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে কোড নামে। একটু একটু দেখে দেখবেন সবগুলো ট্যাগ কিন্তু মিনিংফুল। যেমন কোড লেখার জন্য কোড নামে একটা ট্যাগ আছে, তাহলে সবগুলো ট্যাগই কিন্তু মিনিংফুল। এবার দেখেন যে কনস্ট, তারপর হচ্ছে এই কোডগুলো, এবার দেখেন যে অন্যরকম নরমাল টেক্সট থেকে, যে নরমাল টেক্সট থেকে কিন্তু একটু অন্যরকম টেক্সট হয়ে গেছে, এটাও মনোটাইপিং একটা ফরম্যাটিং টেক্সট। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসে var ট্যাগ আছে। আচ্ছা var ট্যাগটা কি একটু যদি দেখি, আপনাদের দেখাই। তো var ট্যাগটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। ধরেন আমার এটা কি, এই যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লারেশন হচ্ছে, এখানে একটা ভেরিয়েবল ডিক্লারেশন হচ্ছে, এই ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য আমাদের var ট্যাগ গুলো প্রয়োজন। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, সো এটা স্কিপ করলাম। এরপর হচ্ছে ব্লক কোড ট্যাগ। সো ব্লক কোড ট্যাগটা কি? আমরা ইন্ডেক্সিং দেখছি তো কখন, আমরা ওই যে আমাদের একবার প্রথমে যখন আমরা ওয়ার্ডে, যদি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করতাম, তখন আমাদের কি দরকার ছিল, আমাদের যেমন যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে এখানে বুঝতে পারবেন। এখানে একটা পি দিলাম, পি টেকের ভিতরে আমি এখানে টাইটেল দিলাম, দিস ইজ টাইটেল, এবং আমি নিচে গিয়ে আমি লরেমের আমি 10টা ওয়ার্ড দিয়ে দিই। লরেমের 10টা ওয়ার্ড না, আমি এখানে 30টা ওয়ার্ড দিই, তাহলে লরেমের 30টা ওয়ার্ড এখানে হইলো, যেটার ভিতরে লরেমের 30টা ওয়ার্ড এখানে আমাদের হইলো। এবার আমরা চাচ্ছি যে এই যে টেক্সট, এটা হলো টাইটেল, এই যে এতটুকু হলো আমাদের দিস ইজ টাইটেল, এটা একটা টাইটেল, কিন্তু আমি চাচ্ছি যে লরেমের এতটুকু যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো এখানে একটা স্পেস নিয়ে, এখানে একটা স্পেস নিয়ে আমাদের এখান থেকে শুরু হবে। কোন জায়গা থেকে শুরু হবে আবার একটু ভালো করে বুঝেন। যে আমি চাচ্ছি যে, আচ্ছা একবারে নিচে কোথায়, আচ্ছা এই যে এখানে, তো আমি চাচ্ছি হলো এই টাইটেলটা এখান থেকে, এখানে তো থাকবে ভালো কথা, কিন্তু আমি এই যে লরেমের যে টেক্সটগুলো আছে, এইখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো এইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত থাকবে, এখানে একটা ইন্ডেক্সিং নিবে, ঠিক আছে। তো আমরা এটা যদি চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ব্লক কোড নামে একটা ট্যাগ আছে, এই ব্লক কোড ট্যাগ নামে আমরা একটা ইউজ করতে পারি। তাহলে দেখেন এখানে ব্লক
ব্লক কোড নামের একটা ট্যাগ আছে, এই ট্যাগটার ভিতরে আমরা যেটা র‍্যাপ করে দিতে পারি। এইবার দেখেন যে এখানে টাইটেল নামে একটা আমাদের উপরে যে টাইটেল আছে, নরমাল টাইটেল আছে, ভালো কথা, কিন্তু এই টেক্সটটা আমাদের এখানে স্পেস নিয়ে আমাদের এখানে চলে আসছে কিন্তু। সো এটা হচ্ছে আমাদের ব্লক করে লেখা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় লাগে আমাদের এখানে, রিয়েল লাইফে অনেক সময় এটা লাগে, ঠিক আছে? সেটা একটু দেখে রাখবেন। তারপর হচ্ছে ফ্রি ট্যাগ। ফ্রি ট্যাগ, আচ্ছা একটু একটা জিনিস দেখেন তো, বলেন তো, আমি যদি এখানে অনেকগুলো স্পেস দেই তাহলে আমাকে এই যে HTML ডকুমেন্ট কি অনেকগুলো স্পেস কাউন্ট করবে? এই যে লরমের পর আমি এখানে অনেকগুলো স্পেস দিলাম, তাহলে স্পেস গুলো কাউন্ট